আসসালামু আলাইকুম। আজকে ওয়ার্ড ফাইলের নতুন কিছু কাজ শিখবো আমরা। যারা ঘরে বসে কম্পিউটার শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকুন। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং বেসিক কিছু কম্পিউটার নিয়ে আমি আমার এই চ্যানেলটাতে পর্যায়ক্রমে আলোচনা করব। তো সেই জন্য যারা নতুন কম্পিউটারে বসতেছেন বা শিখতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমি মনে করি ভিডিওগুলো সহায়ক হবে। তো আমি নিজে যে ধরনের সমস্যাগুলো পড়ছিলাম, যে ফার্স্ট টাইমে যে সমস্যাগুলো পড়তে হয় কম্পিউটারে, এগুলো নিয়ে অবশ্য অনেকগুলো ভিডিও আমি তৈরি করব বা করতেছি। তো সেজন্য আপনারা এই চ্যানেলটির সঙ্গে থাকুন যাতে করে নতুন নতুন কিছু জানা হয়। তো আমরা দেখেন, যেখানে গত ভিডিওতে জেনেছিলাম যে লেখাগুলোকে কিভাবে বিন্যাস করব, কিভাবে থাকবে আমার লেখাগুলো ওয়ার্ড পেজে। তো আমরা এই যে লাইন স্পেসিং সম্পর্কে একটু জানবো আজকে। তো এই যে আমি লিখলাম, লেখাগুলো লাইনের মধ্যে অনেক সময় কি হয়, অনেকটা স্পেস থেকে যায়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্যারাগ্রাফ স্পেসিং আছে, সেটা নিয়ে পরে আলোচনা করতেছি। তো দেখেন এখান থেকে আমি লাইন স্পেসিংটা 1.0 থেকে 1.15 অর্থাৎ 15 অথবা 1.5, যেটাকে আমরা 1.5 বলবো, 2, 2.5 এরকম করে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে। তো দেখি একটু নিজেরা চেঞ্জ করে 2 দিয়ে দিলাম। দেখেন যে অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে লাইনগুলো। একটা লাইন থেকে আরেকটা লাইনের মাঝখানে যে পরিমাণ ফাঁকা আছে, মনে হচ্ছে যে নতুন আরেকটা লাইনের মধ্যে লেখা যাবে, এতটুকু পরিমাণ ফাঁকা হয়ে গেছে। তো আমরা এই লাইন স্পেসিং গুলো কমানোর জন্য এই অপশনটা ব্যবহার করব। এটা সব সময় আমরা কি রাখবো, 1.0, অর্থাৎ সবচেয়ে কাছাকাছি থাকবে আমাদের লাইনগুলো, তাতে করে পেজের অপচয় কম হবে। তো আমরা এটা কমাই দিলাম। বাড়া কমা অবশ্যই করতে পারবো। তার পাশে একটা আমরা কালারের আইকন দেখতে পাচ্ছি। যেমন দেখেন এখানে কিন্তু কালার আছে, এটাতেও কালার আছে। এই দুইটা কালারের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এটাকে মূলত হাইলাইট কালার বলা হয়, টেক্সটকে হাইলাইট করে রাখার জন্য। যেমন আমি এই লেখাটাতে সংশয় বোধ করতেছি, আমার এই লেখাটা হয়তো পরিবর্তন হতে পারে অথবা এটাতে ভুল আছে, এরকম কোনো কিছু মনে হতে পারে, তখন আমি এটাকে হাইলাইট করে রাখবো। অথবা আচ্ছা, এটা জানা হলো। তো পরে দেখেন বিষয় যে কোনো একটা পুরো প্যারাগ্রাফ, একটা লাইন আমরা যখন শেডিং পিছনটা, অর্থাৎ এই যে আমাদের লেখাটা আছে, লেখার নিচ দিয়ে কালারটা সাদা, পেজের কালার, তো লেখার নিচের অংশটুকু, প্যারাগ্রাফের অংশটুকুকে কালার চেঞ্জ করার জন্য আমরা শেডিং কালারটা দিয়ে থাকি। তো এখানে ক্লিক দেন, দেখেন যে ভ্যারাইটিস কালার আছে। তো দেখেন আমি কিন্তু লেখাটাকে সিলেক্ট করিনি, শুধু ক্লিক দেওয়া আছে, এখানে কার্সার কিন্তু লাগতেছে। অর্থাৎ যখন আমরা একটা এন্টার ব্যবহার করি, এন্টার ব্যবহার করার আগ পর্যন্ত যে লেখাগুলো লিখব, এই সম্পূর্ণটাই হবে একটা প্যারাগ্রাফ। অর্থাৎ আই থেকে বাংলাদেশ পর্যন্ত এই পুরোটাই হচ্ছে একটা প্যারাগ্রাফ। এর মধ্যে কিন্তু কখনোই এন্টার ব্যবহার করা হয়নি। যেমন আমি একটা এন্টার ব্যবহার করে দেখাই। এই লাভের শেষে এসে আমি এন্টার ব্যবহার করলাম, দেন ভেঙে গেল এখান থেকে। অর্থাৎ এই লাভ পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ, আর বাংলাদেশ থেকে এই বাংলাদেশ পর্যন্ত এটা আর একটা প্যারাগ্রাফ। তো বোঝা গেল প্যারাগ্রাফ কাকে বলে, কিভাবে হয়। তো এই শেডিং কালারটা হবে পুরো একটা প্যারাগ্রাফ জুড়ে। তো দেখেন আমি এই প্যারাগ্রাফের মধ্যে আছি, সিলেক্ট না করলেও এখান থেকে আমি যে কোনো একটা কালার দেখাই দিলে কিন্তু পুরো প্যারাগ্রাফটার শেডিংয়ে সেই কালারটা যাচ্ছে। এটা আমাদের জানা হয়ে গেল খুব সুন্দরভাবে। আমি একটা কালার দিয়ে রাখলাম, এইটা। তো চাচ্ছি এই কালারটা আমি চেঞ্জ করব অথবা তুলে দেব, সেম। আবার এখানে আইকনে ক্লিক দেব, দিয়ে আমি নো কালারও করতে পারি, চেঞ্জও করতে পারি, ভ্যারাইটিস কালার দিতে পারি। তো নো কালার করলাম। তাহলে এই যে জিআই লিখছি, এখানে দেখেন, এখানে থাকাকালীন তাহলে আমি যদি কালারটা দিই কি করবে দেখেন। যেহেতু আমি এখান থেকে একটা এন্টার ব্যবহার করে আবার নতুন একটা লাইন লিখছি, অর্থাৎ তাহলে এইটাই একটা প্যারাগ্রাফ। তো এখানে থাকাকালীন কালার দেবো, দেখেন ফার্স্ট টু লাস্ট লাইনটাতে কালার চলে আসবে। অর্থাৎ এই লাইনটা পুরোটাই কভার করে শেডিং কালারটা দিয়ে দিচ্ছে। তো আমরা এখন অবশ্যই সবাই সকলেই শেডিং কালার দেওয়া শিখলাম, দিতে পারবো। তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, মোর কালার আছে, এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো যে কোনো পয়েন্টের কালার নিতে পারেন। তো একটু নিজেরা এগুলো নাড়াচাড়া করলেই জানা যাবে। তো জানলাম যে হাইলাইট কালার কি, শেডিং কালার কি, এবং কোথায় কিভাবে দেব। আচ্ছা, ধরেন যে একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফের নাম হচ্ছে বাংলাদেশ। তো উপরে আমি নাম দেব, উপরে বাংলাদেশ। তো প্যারাগ্রাফের নাম দিতে গেলে দেখেন উপরে কিন্তু জায়গা আমি পাচ্ছি না লেখার জন্য। তো আয়ের সামনে কার্সার রাখি, এটা এন্টার চাপ দিই, উপরে একটা নতুন ফাঁকা লাইন তৈরি হলো। তো এখানে আমি ক্লিক দিলাম, বাংলাদেশ লিখবো, বাংলাদেশ লিখলাম। তো
তো আসলে কি লেখাটা এখানে থাকবে না, সেন্টারে থাকবে। তো আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, দিয়ে আমি লেখাটাকে সিলেক্ট করলাম, একটু বোল্ড করলাম, বাঁকা করলাম, আন্ডারলাইন করলাম। প্যারাগ্রাফের নাম এটা আমার একটু বড় করতে যাচ্ছি। বড় অবশ্যই ফন্ট সাইজ বড় করার নিয়মটা মনে আছে আপনাদের, যে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট পরেরটা চাপবো, অর্থাৎ GTRL প্লাস, অর্থাৎ এর সঙ্গে আমাদের এটা চাপতে হবে, তাহলে লেখার সাইজ বড় হবে। আর যদি আমরা GTRL প্লাস এইটা চাপি তাহলে কিন্তু লেখা ছোট হবে। আচ্ছা, তাহলে আমরা একটু বড় করে দিই, সিলেক্ট করে বড় করে দিলাম। তো এটা আমাদের প্যারাগ্রাফের নাম হয়ে গেল। অনেক সময় হয় কি, আমাদের প্রশ্ন বা বিভিন্ন ধরনের প্যাড তৈরি করতে গেলে একটা হেডিং অপশন তৈরি করে ফেলি। তো যেমন ধরেন যে বাংলাদেশ লেখাটার নিচ দিয়ে আমি চাচ্ছি যে আমার পেজের ফার্স্ট টু লাস্ট একটা বর্ডার তৈরি হবে। তো তখন আমি এই বর্ডার অপশনটাতে যাব। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, বটম বর্ডার, টপ বর্ডার। তো এইভাবে কিন্তু লেফট রাইট আবার নো বর্ডার আছে। তো আমি একটা বটম বর্ডার দিয়ে দেখি কি ঘটে। লাইনের ফার্স্ট টু লাস্ট দেখেন একটা, যেখান থেকে মার্জিন আছে সেখান থেকে একটা বর্ডার তৈরি হয়ে গেল নিচ দিয়ে। তো যদি আমি এটা তুলে দিতে চাই, সেম এখান থেকে নো বর্ডারে যাব। যদি উপর দিয়ে দিতে চাই তখন আমি এখান থেকে অবশ্যই এখান থেকে আবার টপ বর্ডারে দিয়ে দেব, তুলে দিতে গেলে নো বর্ডার। তো অনুরূপভাবে যদি আমি এই লেখাটাকে পুরোটাকে একটা বর্ডারের মধ্যে রাখতে চাই তখন আমাকে এখান থেকে অল বর্ডার্স করে দিতে হবে। দেখেন এই প্যারাগ্রাফটা পুরোটা একটা বর্ডারের মধ্যে আছে। এতটুকু এটার কাজ। তো আমরা এগুলো সবগুলো মোটামুটি জানলাম। তো এখানে যে শর্টিং এর কাজটা কি এবং ইনক্রিজ ডিক্রিজ ইনডেন্ট এই অপশনটা আছে, এটা সম্পর্কে আসলে এটা খুব একটা ব্যবহার হবে না, তারপর একটু আমি জানাচ্ছি জানেন। তো শর্টিংটা আগে দেখি। দেখেন আমি কিছু সংখ্যা লিখতেছি এন্টার ব্যবহার করে 1 3 4 6 5। তো এখানে দেখেন 1 2 3 4 5 6 এইভাবে কোনো ক্রমিক ঠিক কিন্তু নেই, ক্রমটা ঠিক নেই। তো এই শর্টিং এর কাজ হচ্ছে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ক্রম অনুসারে সাজানো। দেখেন এখানে অ্যারে দিয়ে দেখাই দিয়েছে যে A to Z, অর্থাৎ এ থেকে জেড, এ বি সি ডি এভাবে চলবে। এটা শুধু যে লেটার হবে এমনটা নয়, আসলে সংখ্যা দিয়েও হবে। যেমন আমি দেখেন এই লাইনগুলো সিলেক্ট করলাম, শর্টিং এ ক্লিক দিলাম। এখানে দেখেন এটার মধ্যে অপশন আছে যে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড়, আরোহ যেটাকে আমরা বাংলাতে বলি, যে আরোহ করতেছে, আরোহণ করা, অর্থাৎ ছোট থেকে ধীরে ধীরে উপরের দিকে যাবে। তো দেখেন অ্যাসেন্ডিং থাকাকালীন আমি ওকে করলাম, তাহলে দেখেন 1 3 4 5 6 2 কিন্তু নেই, আমরা লিখিনি এটি। তো এখানে ক্রম অনুসারে কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আবার শর্টিং করলাম, এবার করব ডিসেন্ডিং, অর্থাৎ আমরা অবরোহ যেটা বলতেছে, অর্থাৎ আরোহণ করছি এখন নেমে আসবো, অর্থাৎ বড় থেকে ছোট করে সাজাবো। দেখেন ওকে করলাম, ডিসেন্ডিং কিন্তু হয়ে গেল। তো এখানে যদি আপনার লেখা থাকতো ই, ধরেন যে সি, ই, এরকম উল্টোপাল্টা ভাবে লিখলাম কিছু, তারপর লিখলাম আমি ডি। তো এগুলোকেও সাজানো যাবে। সিলেক্ট করলাম, শর্টিং করলাম, অ্যাসেন্ডিং করলাম। দেখেন এ সি ডি ই এফ, আবার শর্টিং করলাম, ডিসেন্ডিং করলাম, অবশ্যই এফ সামনে আসবে, এফ ই ডি সি এ, উল্টোপাল্টা ভাবে অর্থাৎ বড় থেকে ছোট হচ্ছে। তো এটাই হচ্ছে শর্টিং এর কাজ। তো এটার উপকারিতা কিছু একটু উদাহরণ দেওয়া যায়, যেমন ধরেন যে শ্রেণীকক্ষের স্টুডেন্টদের একটা আপনি লিস্ট করলেন, চাচ্ছেন যে এক রোল থাকবে সবার প্রথমে। তো আপনি অ্যাসেন্ডিং করে দিবেন, তারপর 1 2 3 4 এভাবে রোল চলবে। অথবা আপনি একটা নামের লিস্ট করছেন, যাদের নাম এ দিয়ে তারা প্রথমে থাকবে, তারপর বি, তারপর সি, এরকম ভাবে সাজানো থাকবে। যতগুলো এ দিয়ে নাম সবগুলো সামনের দিকে চলে আসবে। তো তখন আপনি শর্টিং ব্যবহার করতে পারেন। তো এই যে আমাদের হোম ট্যাব, হোম ট্যাবের মধ্যে আমরা ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ এগুলো সবগুলির কাজ মোটামুটি জেনে গেলাম। আশা রাখি ধীরে ধীরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকু শেষ করলাম।